এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাত 12:30। মাথার উপরে দ্রুত গতিতে ফ্যানটা চলার পরও দরদর করে ঘামছে কিরণ। কান্নার দমকে আর আতঙ্কে শরীরটাও কাঁপছে থরথরিয়ে। আলো ঝলমল করা সারা ঘরের মাঝেও মনে হচ্ছে যেন সে একাকী কোনো অন্ধকার গুহায় আটকে আছে কতক্ষণ যাবৎ, আর ওর আশেপাশে ঘুরছে এক অশরীরী। বাসার নিচে বান্ধবীর লাশটা পড়ে আছে বিশাল এক লাগেজ ব্যাগের মধ্যে। গেটের দারোয়ানটা আজও উধাও। সে কি পুলিশে কল করে জানাবে? কিন্তু তাতে যে ওর ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে সে? কার কাছে সহযোগিতা চাইবে? মাকে অথবা সোহেল সাহেবকে জানালে এরা আগে বকাঝোকা করবে। জিজ্ঞেস করবে সে হোস্টেল থেকে বান্ধবীর ফ্ল্যাটে কার অনুমতিতে এসেছে, কেন এসেছে, কখন এসেছে। তারপর টেনশনে মা প্রেশার বাড়িয়ে হবে অজ্ঞান। তখন তাকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে সোহেল সাহেবকে। একমাত্র বোনকেও কল করার উপায় নেই আজ। সৌরভও সারা রাত ওটিতে রয়েছে আজ। এদিকে এমন পরিস্থিতিতে এই শুনশান বাসায় একা একা থাকতেই পারবে না কোনোভাবে। এখন একমাত্র উপায় শেখ বাড়ির লোকটা। কিন্তু সেই লোকটার কাছে সহযোগিতা চাওয়া মানেই বোনকে খেপিয়ে তোলা এবং সেই লোকটাকেও নিজের কাছে খেসার সুযোগ করে দেওয়া। অথচ এছাড়া উপায়ই বা কি? চোখের পানি মুছে আগে গ্লাসের অর্ধেক পানিটুকু খেয়ে গলা ভিজিয়ে নিল সে। তারপর হাতে ধরে থাকা ফোনে ডায়াল করলো গোপনে মুখস্থ করা রাখা নাম্বারটা। কল করতেই গিয়ে দ্বিধায় দুবার স্ক্রিনে আঙুল ছোঁয়াতে চেয়েও ছোঁয়ালো না প্রথমে। শেষমেশ নিজের ন্যাকামিতে নিজেই বিরক্ত হয়ে কলটা করেই বসল। ভাবল রিসিভ হবে না সহজে, কারণ এত রাতে ওকে ওই কর্মব্যস্ত লোকটি বেগুড়ো ঘুমাচ্ছে হয়তোবা। কিন্তু ওকে চমকে দিয়ে মাত্র একবার রিং হওয়াতে রিসিভ হলো ওপাশ থেকে। বলো কিরণ, একদম পরিষ্কার গলায় বলল তাওসিফ। কোনো ঘুমের আভাস নেই। আপনি কি জেগে আছেন? জড়তার কণ্ঠে জিজ্ঞেস করলো কিরণ। গাড়ির মধ্যে তো আর ঘুমানোর অভ্যাস নেই তোমার মতো। তো এতদিন পর নিজে থেকে কল করলে যে, মনে আছে কি বলেছিল আমাদের শেষ সাক্ষাতের সময়? কোথায় আপনি? হসপিটাল থেকে ফিরছে। ও, নিষ্প্রাণ সুরে জিজ্ঞেস করলো। কেমন আছেন এখন নওসিফ ভাই? ভালো, কাল ডিসচার্জ করে দেওয়া হবে। তোমার গলা অমন মৃত প্রায় রোগীদের মতো শোনা যাচ্ছে কেন? মটত খেয়ে টাল হয়ে কল করে ফেলেছো নাকি? তাওসিফের মজাটা এমন মুহূর্তে পছন্দ অপছন্দ কোনোটাই হলো না কিরণের। ও সরাসরি প্রসঙ্গে এলো। শুনুন, আমি একটা বড় বিপদের মধ্যে আছি। আমার কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন আমাকে সাহায্য করবেন কি না। আমি আজ হোস্টেল থেকে আমার এক বান্ধবীর সঙ্গে ওর ফ্ল্যাটে এসেছি বিকালবেলায়। মেডিকেল কোচিং থেকে পরিচয় হয়েছিল ওর সাথে। সন্ধ্যার পর হঠাৎ দরকারি এক ফোন কল আসে। খুব সম্ভবত ওর বিয়ে, ইমার্জেন্সি দেখা করতে হবে তার সাথে। এই কথা বলে ও বের হয়ে যায়। ফেরার কথা ছিল 10টার মধ্যে, কিন্তু 10টা বাজার পরেও ও ফেরে না। দেখেই কল করতে থাকি, রিসিভ হয় না। একসময় ফোন বন্ধ পাই। আমি টেনশনে কি করব ভাবতে ভাবতে এসে বসি ব্যালকনিতে। ঠিক 12টার সময় একটা কালো গাড়ি এসে থামে বাসার নিচে। ল্যাম্পপোস্টের ঠিক ওখানে কালো রঙের বড় লাগেজ রাখে স্যুট প্যান্ট পরা দুটো লোক। মুখ ঢাকা ছিল তাদের কালো কাপড়ে। তারা লাগেজের চেনটা খুলে রেখে আবার গাড়িতে উঠে চলে যায়। আমি ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখতে পাই আমার বান্ধবী তিশার মুখ, ওর নিথর দেহটা এখন পর্যন্ত ওভাবেই পড়ে আছে। আমি ভয় পেয়ে তক্ষুনি ছুটে আসি ঘরে, আর যাইনি। এখন কি করব বুঝতে পারছি না। থ্যাঙ্কস আ লট, আমাকে অ্যাটলিস্ট শুভাকাঙ্ক্ষী ভাবার জন্য। অ্যাড্রেস দাও কুইক। আপনি আসবেন, কিন্তু গেটের কাছে দারোয়ানও নেই, ঢুকবেন কিভাবে? বলতে গিয়েও একই আতঙ্কে গলা কেঁপে উঠল ওর। তাওসিফ তা বুঝতে পেরে তার গম্ভীর গলায় আরো একটু গভীরতা এনে আশ্বাস দিল। আমি দেখবো সেটা, তোমাকে ভাবতে হবে না। অ্যাড্রেস পাঠাও। ওকে। বসার ঘরে সোফায় গুটিসুটি হয়ে বসে কিরণ অপেক্ষা করতে থাকলো তাওসিফের।
নিজের 23 বছরের জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে এর আগে কোনো দিনও পড়েনি। তবে গতকাল অবধিও ভাবত সে, যে দিনটাতে ওর কুমারী দশার পরিসমাপ্তি ঘটালো তৌসিফ। তারপর কি করে যেন ওকে বিয়েটাও করে নিতে বাধ্য করলো সে। কেবল সেই দিনটাই ওর জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। কালো সেদিনের পরিস্থিতিগুলো মনে পড়লে গায়ে কাটা দিত, আর শুধুই ভাবতো দোষটা সেদিন আসলে কার ছিল। নিস্তব্ধ ঘরে আচমকা বেল বাজার শব্দে চমকে উঠল সে। 12:50 বাজে সবে। কি এলো এখন? তৌসিফ তো এত জলদি আসতে পারবে না। পুলিশ কি খবর পেয়ে গেছে? নাকি বাসার দারোয়ান? নাকি অন্য কোনো ভাড়াটিয়ার নজরে পড়েছে তিশার লাশটা? এসব ভাবনার মধ্যে পুনরায় বেজে উঠল বেল আবারও, আর সেই সঙ্গে সঙ্গে ফোনটাও। হাতের মুঠোই ছিল ফোন। দেখলো তৌসিফ কল করছে। জলদি রিসিভ করে হড়বড়ি বলে উঠল, পাক। কে যেন এসেছে, বেল বাজাচ্ছে। দরজা কি খুলবো? না খুললে ঢুকবো কিভাবে? কি? 5 সেকেন্ড পর কথাটা বুঝতে পেরে কিরণ লাফ দিয়ে সোফা থেকে উঠে এসে দরজাটা খোলা। নীল রঙা স্যুট এক হাতে রেখে অপর আরেক হাতে কানে ফোন চেপে দাঁড়িয়ে আছে তৌসিফ। দুজনই মুখোমুখি হলেও ফোনটা কান থেকে নামিয়ে সাবলীল ভঙ্গিতে সে ভিতরে এলো, যেন মনে হলো অফিস শেষ করে নিজের বাড়িতেই ফেল। কিরণ দরজাটা আটকে কান্না ভেজা ভীত গলায় একের পর এক প্রশ্ন করেই গেল তাকে। আপনি কিভাবে এত তাড়াতাড়ি এলেন? নিচে কি দেখেছেন তিশার লাশটা ওখানে পড়ে আছে? আর দারোয়ানকে কি পেলেন? স্যুটটা সোফায় ফেলে তৌসিফ গলা টাইটা ঢিলে করতে করতে বলল, দারোয়ান গেটের এপাশে বসে ঘুমাচ্ছিল, আর নিচে কোনো লাশ টাশ কিছুই নেই। বিস্ময় বিমূঢ় চোখে কিরণ তার কথাগুলো শুনে হঠাৎ ছুটে এসে বেলকনিতে দাঁড়াল। ল্যাম্পপোস্টের কাছে কোনো লাগেজের চিহ্ন নেই। তৌসিফকে ফেলে রেখে অতঃপর আবারও বেরিয়ে গেল ঘর থেকে। নিচে এসে দেখলো সত্যি দারোয়ান বসে ঝিমাচ্ছে, অথচ আধ ঘন্টা আগে যখন এসেছিল তখন ডাকাডাকি করেও তার সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগের মুহূর্তে সূর্যের মতো সত্য ছিল। ওসব যে ভ্রম ওর, তা কোনোদিনও বিশ্বাস করবে না। নাকি মেডিকেলের পড়া পড়তে পড়তে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা তৌসিফ দেখা হলেই বলে ওকে। সংশয়াকুল হয়ে ফিরে এলো সে। তৌসিফকে বসার ঘরে কোথাও না দেখে তিশার শোবার ঘরে এসে পেল তাকে। টাই খুলে ইন করা থেকে শার্টটা খুলে সে নিশ্চিন্তে বিছানার মাঝে শুয়ে আছে, চোখ বুজে। এরকম একটা বিপদে তার এই বিকার শূন্যতা দেখে কিরণ রাগ বিরক্তি কিছুই প্রকাশ করতে পারল না। কারণ তিশার লাশের ঘটনাটা মারাত্মকভাবে এবার ওর স্নায়ুতে চাপ ফেলেছে। মাথা ধরে বিছানার এক পাশে বসে পড়তে তৌসিফ চোখ মেলে ওকে বলল, তোমার বোধহয় হ্যালোসিলেশন হয়েছিল কিরণ। একা বাসায় ছিলে তো, হয়তো ভয় পাচ্ছিলে, এজন্যই ওরকম কিছু কল্পনা করেছিলে। স্ট্রেস নিও না, তুমি বরং মেয়েটাকে আবার কল করো। কথাগুলো শুনে মাথা তুলে তাকালো কিরণ ফ্রিকুচকে। তৌসিফের নির্বিকার চেহারা দেখে কি যেন ভাবলো সে। তারপর সত্যি ফোন করলো তিশার নাম্বারে এবং চমকেও দিয়ে ওকে ফোনটা রিসিভও হলো। হ্যালো কিরণ, সরি রে বোনু, অনেকের ছোট বোনটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। ছোটাছুটির উপর ছিলাম, তাই তোর কল রিসিভ করার সময় পাইনি। অনেকের পাশে থাকার জন্য আজও ফিরতে পারছি না। কষ্ট এবং সুস্থ স্বরে বলল তিশা। মুহূর্তেই ঘটে গেল প্রলয় বর্জ্য কণ্ঠে চেঁচিয়ে বলল কিরণ, তুই ফোন করে কথাটা জানাতে পারতিস না? নিজে থেকে ডেকে এনে এভাবে আমাকে বাসায় একা রেখে যাওয়ার পরও ন্যূনতম দায়িত্ববোধ থাকবে না তোর? তুই কি মানুষ? তিশা আর কিছু বলার সুযোগ পেল না। কলটা কেটে দিয়ে কিরণ ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায়। কি? মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, তাই না? তৌসিফ বলল, কিন্তু কিরণ জবাব দিল না। সে থমকে দাঁড়িয়ে রইল ফ্রিকুচকানো চেহারায়। তা দেখে তৌসিফ শিব বলল, প্লিজ এখন আবার বিদায় হতে বলো না আমাকে, আমি প্রচন্ড টায়ার্ড। আজকের পুরো ঘটনাটা আপনার প্ল্যান, তাই না? আচমকা প্রশ্নটা ছুঁড়ে কিরণ কঠিন মুখ করে এগিয়ে এলো ওর কাছে। তিশার সাথে আপনি কোনোভাবে যোগাযোগ করে কি এই প্ল্যানটা করেছেন? তাই তিশা আজ হঠাৎ করে আমার হলে আসে।
তারপর আপনাকে জন্য ফোন করতে বাধ্য হই, সেজন্যই এরকম ভয়ঙ্কর নাটকটা করলেন তিশার সাহায্যে। মুচকি এসে তাওসিফ কিরণকে কাছে টানার জন্য হাত বাড়াতে কিরণ খবরদার বলে হুমকি দিয়ে বলে, হাত কেটে দিব আমাকে ছুতে চাইলে। মন্ত্রী মিনিস্টারের বাড়ির ছেলে বলে আপনার সাথে ঘুমানোর জন্য মরিয়া নয় আমি। রকচটা তাওসিফের খোশ মেশাজে আগুন লেগে গেল শেষ কথাতে। উঠে বসে কিরণের কবজি শক্ত করে ধরে ওকে টেনে ফেলে বিছানায়। শুধু ঘুমানোর জন্য আমি আজ 4টা বছর কুকুরের মতো তোমার পেছন পেছন করছি। এতদিনে অন্য কাউকে বিয়ে করলে 2 বাচ্চার বাপ হয়ে যেতে পারতাম, কিন্তু তোমাকে ঘরে তোলার জন্য বাপ মা ভাই বোন দাদা দাদি সবার সাথে প্রতিদিন অশান্তি করছি, আর তুমি শুধু তোমার পায়ে পড়ার বাদ রেখেছো আমাকে। তাতে তোর চেপে বলল তাওসিফ, আমার বোনের সংসার হলো না যে বাড়িতে, সে বাড়িতে আমি জ্ঞান থাকতে কোনোদিনও যাব না। একদম জিদ্দি সুরে বলল কিরণ। আলাদা থাকার অপশন দেইনি তোমাকে। তোমার মা আর সোহাইল কাকুর যদি আপত্তি না থাকে, তাহলে তুমি কেন স্মরণের জন্য নিজের সংসার গ্রহণ করবে না? স্বয়ং প্রধানমন্ত্রীর কথায়ও আমি আপনার সাথে সংসার করব না। আর আলাদা কেন, আপনি আমাকে নিয়ে তাজমহলে থাকার সুযোগ দিলেও আমি যাব না। আমার মায়ের কাছে আপু কোনো কালেই গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আমার কাছে ছিল আর আছেও। ওর বিরুদ্ধে আপনার বাড়ির প্রতিটা মানুষ ষড়যন্ত্র করে ওকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমি তা এ জীবনে ভুলবো? আপনিও সেদিন ওর পাশে থাকেননি। সেদিনের পরিস্থিতি তুমি জানো না কিরণ। কোমল গলায় বলল ওকে তাওসিফ। আর এসব কথা অনেক পুরনো। এখন আর আমরা কেউই সেই জায়গাতে আটকে নেই। সবাই তো নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন থেমে থাকবো বলো? দৃষ্টি নত করে কিরণও শীতল গলায় বলল, আপুর সাথে দেখা করার পর আমি সিদ্ধান্ত নিব। তার আগে আমাকে আপনি কনভিন্স করতে পারবেন না। হতাশার শ্বাস ফেলে ওর হাতটা ছেড়ে তাওসিফ শিব বলা, ওকে, আমিও কথা বলতে চাই শরণের সাথে। ওর ট্রেনিং তো শেষ, তাই না? আরো কয়েকদিন আগে। যাদের ওপর হামলা হয়েছিল তা জানে? জানবেন কোথা থেকে? পুনরায় কঠিন হয়ে উঠল কিরণের মুখটা। আমি তো ভাইয়ের ব্যাপারে কোনো কিছুই বলি না। আর আপনারা লুচ্চা ট্রেনের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেনি যে সে জানবে ওকে। নিহাতকে এভাবে ডিসরেসপেক্ট করো না কিরণ। ও তোমার অনেক বড়। কিন্তু তাতে কি, আমার তাকে শুরু থেকেই অপছন্দ ছিল। পরবর্তীতে তার স্বভাব চরিত্র জেনে তো আরোই অপছন্দ। এখন তার প্রতি আমার সামান্যতম রেসপেক্ট আসে না। না, আসলে ওর সামনে কখনো এমন করবে না ভুলেও। ও কিন্তু আর সেই আগের মতো রসিক নেই, ফ্যাসিলিও নেই। এখন আবার থেকেও শর্ট টেম্পারড আর সিরিয়াস পারসন, যার তার সাথে এগ্রেসিভ হয়ে যায়। দাদাকেও মানে না। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ উদাস গলায় কিরণ বলল, 4 বছরে আমরা সবাই ভিন্ন এক এক চরিত্রের মানুষ হয়ে গেছি যেন। মানুষ বদলায় জীবনের নানান পরিস্থিতির সম্মুখীন হয়ে, বলল তাওসিফও। 2 দিন আগের গুলিবিদ্ধ পায়ে আজই পুরোপুরি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল নফেল। সেবিকা দুজন একটু দূরেই দাঁড়িয়ে আছে ওর থেকে। তারা উৎসুক চোখে তাকিয়ে দেখছে প্রচণ্ড একরোখা স্বভাবের এই ভিআইপি রুগীকে। ডাক্তার মাত্র কিছু আগে এসে তাকে চেক আপ করে বলে গেল আগামী 1 সপ্তাহের মাঝেও হাঁটাহাঁটি করা ভালো হবে না তার জন্য। তখন পাশে ছিলেন এই রুগীর বাবা ওরফে সদ্য শিল্পমন্ত্রী জাকির শেখ। কথাটা শোনা মাত্রই তিনি বলেন, পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ওকে পা ফেলতে দেবই না আমি। অতিরিক্ত প্রীতি স্নেহের এই কথা ডাক্তার মৌনতা দেখাতে বাধ্য হয় তখন। কিন্তু তারা দুজনই বিদায় নিতেই সেবিকারা তাজ্জব হয়ে পড়ল রোগীর গোয়ার তুমি দেখে। তাদের একজনকে ডেকে হঠাৎ রুক্ষস্বরে বলল সে, ওয়াশরুম যাব, আই নিড স্লিপার্স। সঙ্গে সঙ্গে একজন স্লিপার এগিয়ে দিল ওকে আর জিজ্ঞেস করলো, স্যারকে ডেকে দেব নাকি আমরা হেল্প করব স্যার? কাউকে প্রয়োজন নেই। আরো কর্কশ সুর ওর। তা শুনে আর নফিলের চেহারার দিকে তাকে সেবিকা দুজনই আর সাহস করলো না সাহায্য করতে চাইবার। ওর সেই পূর্বের শান্তশিষ্ট সুন্দর কোমল রূপটা আর নেই। কপাল, থুতনি আর ওর গালে হালকা দৃঢ় বহু কাটাকাটির চিহ্ন এখন, যার কিছু গত 2 দিন আগেও আর
কিছু এই 4 বছর ধরে তৈরি হওয়া। সেই চেহারায় তাকালে এখন রুট নিষ্ঠুর এক পুরুষ দেখা যায়। অবশ্য একজন বক্সারের চেহারার কোমলতা আশা করাই বোকামি। সেবিকা দুজন নফিলকে নিয়ে গত দুদিন অনেক কিছুই জেনেছে, যার মাঝে নতুন তথ্য হলো এমন কঠিন রূপের সুন্দর রাজনীতিবিদ পুরুষটা রীতিমতো মুক্তিযোদ্ধাও। গত 4 বছর যাবৎ নফিল সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত হয়ে দেশের প্রায় সকল বিভাগেই ওর পরিচিতি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন থেকে তরুণ স্বপ্নবাজ নফিল শেখ জাদকে চিনতে শুরু করে সবাই। তারপর ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করে সে, আর এই বছরই জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে, যেটা ছিল শেখ পরিবার সহ বর্তমান ক্ষমতাশীল দলের কাছেও অপছন্দনীয়। ওকে বাধা দেওয়ার কোনো সুযোগই পাননি মাহতাব শেখ। তবে নফিল তার মুখও ডুবাননি। বিপুল ভোটে জয়ী প্রতিমন্ত্রী হয়েছে সে, কিন্তু দুদিন আগে পর্যন্ত সে ক্লিন ইমেজ ধরে রাখলেও হঠাৎ করে গতকাল রাত থেকে ওকে নিয়ে কিছু একটা নারী ঘটিত বিষয় আলোচনা সমালোচনা চলছে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কে বা কারা যেন ওর সঙ্গে একটি মেয়ের কিছু অন্তরঙ্গ ছবি সংগ্রহ করে নেটপাড়ায় ছড়িয়ে দিয়েছে। এমন শিরোনামে গভীর রাতে দিয়াবাড়ি রাস্তার পাড়ে তরুণ প্রতিমন্ত্রী নফিল শেখ জাদকে দেখা যায় এক নারীর কোলে মাথা রেখে শুয়ে থাকতে। দেখা যায় আবার গাড়ির মাঝেও সেই নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায়। কে এই নারী? কি হয় সেই নফিল শেখের? ও যদিও ছবিতে সেই নারীর মুখ স্পষ্ট নয়, আর না গাড়ির মাঝে দুজন চুম্বনরত কোনো মুহূর্ত স্পষ্ট। এতটুকু নিচু কি বাড়াবাড়ি? এই নিয়েই গতকাল রাত থেকে তোলপাড় চলছে নেট পাড়ায় এবং মিডিয়া পাড়াতেও। কেননা নফিলের আরও একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো মাহতাব শেখের সব থেকে বড় ব্যবসা অর্থাৎ অস্ত্র ব্যবসার অর্ধভাগ শেয়ারের মালিক বর্তমান সেই। এমন একজন ব্যক্তি দেশের শীর্ষ কোনো যশীয় ব্যক্তিদের চেয়ে কোনো অংশে কম না নিশ্চয়ই। পায়ের যন্ত্রণাকে অগ্রাহ্য করে মধ্যরাতে সারা কেবিন জুড়ে ভূতের মতো হেঁটে বেড়াচ্ছে নফিল। আজ ঘুমের ওষুধটা নেওয়া হয়নি বলেই এক বিন্দু ঘুমনি চোখের পাতায়। না, ইনসোমিনিয়ায় ভুগছে না সে। রাতের ঘুমটুকু জোর করে হলেও ধরে রাখা প্রয়োজন তার জন্য প্রতি রাতে ঘুমের ঔষধ স্বর্ণপন্ন হতে দুবারও ভাবেননি। পরিপূর্ণ ঘুম না হলেও নিজেকে সুস্থ আর শক্ত রাখা কঠিন হয়ে পড়বে। ফোনটা আচমকায় বিপ বিপ আওয়াজ তুলে হাতের মুঠোয় কেঁপে উঠল। কাঙ্ক্ষিত নাম্বারটা থেকে কল এসেছে। পেছনে ফিরে সোফায় বসে ঘুমিয়েই পড়ে থাকা সেবিকাকে দেখে একবার ভাবলো মস্ত এক ধমকে ঘুম ভাঙিয়ে তাড়িয়ে দিবে কেবিন থেকে, কিন্তু কোনো এক কারণবশত সেবিকার প্রতি দয়া দেখালো। ফোনটা কানে ঠেকালো চুপচাপ। অপর পাশে কথাগুলো কেবল শুনতেই থাকলো আর মৃদু কণ্ঠে হুম হুম বলে উত্তর দিয়ে গেল। কথার শেষে পর্যায়ে ফোনের ওপাশের ব্যক্তিটি বলল, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেটার সিকিউরিটির দায়িত্বে ওকেও নিয়োগ দেওয়ার কথাবার্তা চলছে। এবারে মুখ না খুলে থাকতে পারল না নফিল, জিজ্ঞেস করল, গতকালের ঘটনার পর আজ কি প্রতিক্রিয়া হয় দেখলে ওর মাঝে? নিরুদ্বেগ, যেন ওর কিছু যায় আসে না তোমার ওরকম 2-4টা ভিডিওতে। আচ্ছা। মুচকি হাসলো নফিল, তারপর একটু নীরবতা থেকে জিজ্ঞেস করল, তাহলে ও রাঙামাটি থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ডের চাকরি নেবে? 4 বছর ধরে এত পরিশ্রম করলো মানুষের বডিগার্ড হওয়ার জন্য। আহা, বডিগার্ড কেন বলছো? ও কিন্তু রাঙামাটিতে ওর ডিউটি পালন করেছিল, কিন্তু হঠাৎ করে এমন আদেশ কেন এসেছে বুঝতে পারছো না? মন্ত্রীর ছেলেটার সাথে পরিচয় হয়েছে ওই রাঙামাটি থেকেই। আর চোখ বন্ধ করেও বলে দিতে পারি তোমার প্রাক্তনকে দেখে ব্যাটার হৃদয়ে ঝলসে গেছে। দেশের মাটিতে ওরকম একটা বিদেশি রূপসী, তাও আবার অফিসার বেশে। তুমি নিজেই ওকে দেখলে কুপকাত হয়ে পড়বে ব্রাদার, আর আফসোস করবে আরও বেশি ওকে হারিয়ে ফেলার জন্য। আমি কি জেনে বুঝে ওকে হারালাম ব্রাদার?
ঝিমিয়ে আসা বিষণ্ণ গলায় কথাটা বলে উঠল নফিল, যা শুনে ফোনের ওপাশে পুরুষটি নিজেকে নিজেই দুটো থাপ্পড় কষিয়ে দিল গালের মধ্যে। ভুল সময় ভুল কথার জন্য প্রসঙ্গ বদলাতে তাড়া দিয়ে নফিলকে জানালো, কিন্তু আমার মন বলছে ও যতই নির্বিকার দেখাক নিজেকে, কালকের মধ্যেই তোমার মুখোমুখি হবে ও। আমার মনে যে একই কথা বলছে। আমার মুখোমুখি করার জন্যই তো নিজের ইমেজে স্পট খেলতে হলো। অপেক্ষায় থাকবো সেই ক্ষণের জন্য। আত্মসম্মান বোধ থাকা নারীরা সব কিছু সয়ে নিলেও নিজের সম্মানে আঘাত পেলে চুপ থাকে না। ও ও থাকবে না, তাই টেনশন নিও না। তোমার মুখোমুখিটা হলেও তোমার পুলিশ ভাইয়ের কাছে তো যাবেই। দরজার মুখে সেবিকা দুটোকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসিফ থমকে দাঁড়িয়ে পড়ল বাইরে। প্যান্টের পকেটে এক হাত পুড়ে অন্য হাতে খাবারের বক্স নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল সে। চুপচাপ অপেক্ষা করতে থাকলো মেয়ে দুটো সরে দাঁড়ানোর। তবুও নিজের উপস্থিতি জানিয়ে মুখ ফুটে বলল না তাদেরকে পথ করে দেওয়ার জন্য। কেবিনের ভেতর থেকে তখন নফিলের শুষ্ক গলায় ভেসে এলো, আপনাদেরকে দেখে আমি শুরুর থেকেই অসুস্থ বোধ করছি, খুব সাফোকেটেড লাগছে খুব। দুটো দিনে আপনাদের খুব কষ্টে টলারেট করেছি। আজকে বিদায় নেব। এই মুহূর্ত থেকে আমার যাওয়ার আগ অবধি আপনাদের দুজনের মুখ আর দেখতে চাই না, প্লিজ। জড়তা সুরে একজন সেবিকা সাহস করে জিজ্ঞেসই করল, আমরা কি কোনো ভুল করেছি স্যার? আমাকে যদি সেটা উচ্চারণই করতে হয়। ঘৃণার সঙ্গে তাদের দিক থেকে দৃষ্টি ফিরে নিল নফেল। তাহলে কমপ্লেনটা সরাসরি ডক্টরকে দেব। কথাটা শুনে সেবিকাদের চোখে মুখে ভীতি স্পষ্ট। ইয়াসিফ তাদের থেকে দুহাত পিছে দাঁড়িয়ে তা দেখতে পেয়ে জিজ্ঞেস করে বলল, কি করেছেন আপনারা? পেছন থেকে হঠাৎ করে তার কণ্ঠে বেজায় চমকালো দুজন। নফিল ঘাড় ফিরিয়ে তাকালো তখন দরজার দিকে। ইয়াসিফ জলদি ভেতরে আসার জায়গা করে দিল সেবিকারা। কি করেছেন? তুই এখানে কি করছিস? তীক্ষ্ণ গলায় তক্ষুনি প্রশ্ন ছুড়ল নফেল। ইয়াসিফ আপাতত প্রশ্ন এড়িয়ে সেবিকাদের চেয়ারের অভিব্যক্তি দেখতে থাকলো। এক চোরের অভিব্যক্তি যেন, সেটা বুঝতে পেরে দুজনের আপাদ মস্তক দেখলো ও লক্ষ্য করলো সে। নজর আটকালো একজনের হাতের মুঠে থাকা ফোনটার দিকে, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি আগলে রেখেছে সে হাতের মাঝে। অনুমান করলো ইয়াসিফ ওই ফোনটাতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত নিশ্চয়ই। চকিতেই হাতটা বাড়িয়ে দিল ফোনটা ধরে থাকা সাবিহা নামের সেবিকার দিকে। ফোনটা দেখতে চাই। শান্ত মেজাজে বলল তাকে। কেন স্যার? থমথমে খেয়ে সম্মুস্বরে বলে উঠল সেবিকা দুজন। সরু চোখ তাকিয়ে রইল ইয়াসিফ নীরবে। কিছু কিছু পুরুষ থাকে যাদের কেবল হিম চাউনি দেখলেই গাছ ছমছম করে ওঠে। মনে হয় যেন বুকের গহীনে লুকিয়ে রাখা সমস্ত গোপন রহস্য দেখে ফেলেছে সে। ইয়াসিফের দৃষ্টি ঠিক তেমনি। আর ওইদিকে নাফিলের চোখ জোড়া অবিরত বই চলা স্বচ্ছ দিঘির মতো শান্ত মায়াময়। সে চোখে চোখ রাখলেই কেমন যেন অপ্রার্থিব লাগে আশেপাশ। দুর্বল নারী মনকে অনায়াসে প্রেমের জালে জড়িয়ে ফেলতে চায়। ওর ফোনটা সকাল থেকেই অন হচ্ছে না স্যার। কিভাবে যেন পানির মধ্যে ফেলে দিয়েছিল, ভেঙেও গেছে স্কিন। সাবিহার সঙ্গী তাহমিনা কম্পিত গলায় বলল ইয়াসিফকে। তারপর ফোনও বাড়িয়ে দিল ওকে। হাতে নিয়ে ভালোভাবে ফোনটা পর্যবেক্ষণ করলো। দেখলো ইয়াসিফ সত্যি অচল হয়ে গেছে সেটা। কোনা চোখে একবার নফিলের দিকে তাকালো সে। রাজবাড়ির চেহারায় নফিলও তখন তার দিকেই চেয়ে। সেবিকাদের বলল ইয়াসিফ, ফোনের মাদারবোর্ড শেষ। আরও কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গেলেই জানতে পারবেন। এখন আমাকে জানিয়ে যান কি ক্রাইম করছিলেন এই ফোন দিয়ে। মিথ্যা বলার চেষ্টা করবেন না, নয়তো এমপির টাকা চুরির দায়ে থানায় নিয়ে গিয়ে সকালে নাস্তা করাবো। স্যারের কিছু ছবি তুলেছিলাম আর মিনমিনে গলায় বলতে বলতে সাবিহা ভয়ে ঢোক গিলে নিল। আর ভিডিও করেছিলাম একটু। কি ভিডিও করেছিলেন? সাবলীল সুরে জিজ্ঞেস করলো ইয়াসিফ। ওর নেকেড মোমেন্টস। মেয়ে দুটো লজ্জা আর আতঙ্কে আরো কোনো কথা বলতে পারল না। গত রাতে প্রচন্ড রকম গরম লাগার ফলে নাওফিল পরনের জামাটা খুলে ঘুমিয়েছিল। তার লালচে ফর্সা বর্ণের অ্যাথলেটের মতো শরীরটা দেখে এই মেয়ে দুটো কামজ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠেছিল যেন।
তাই চূড়ান্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে ঘুমন্ত নওফিলের সঙ্গে সেলফি আর তার নগ্ন শৈলীর ভিডিও রেকর্ড করে নিতে দুবার ভাবেনি। কিন্তু নওফিলের শান্তিপূর্ণ গভীর ঘুম, দিদিতির বিদায় আর মারিহাম ফিরে এসেও আবার হারিয়ে যাওয়ার সঙ্গেই ত্যাগ করেছে। এই জন্য মেয়ে দুটোর ফিসফিসানি আর কর্মকাণ্ড চোখ বুঝেও সে উপলব্ধি করেছিল সবটা। সাবিয়া মেয়েটি যখন ঘুমিয়ে পড়ে হঠাৎ, তখন নওফিলি তার ফোনটা নিয়ে বাথরুমে এসে প্রথমে ভাবে কোমরে ফ্ল্যাশ করে ভেঙে চুড়ে দিবে, পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টে ফেলে। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে পানি ভর্তি জগের ভেতর ফোনটা ডুবিয়ে রেখে দেয়। বুড়ো মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে আজকাল সুন্দর মেয়েরা ঘুমানোর জন্য পাগল, সেখানে তো আমার ভাই আবার আপনাদের কাছে নায়ক। কথাটা বলে ইয়াসিফ বাঁকা হাসে নওফিলের দিকে চেয়ে আর বলে, আপনাদের মতো কিছু জাতি আছে খালি ঘুমাতে চায় টাকার গন্ধ পেলে। কি আর বলবো আপনাদের বলেন, কিন্তু তাই বলে নার্সের ইউনিফর্মটাকে লজ্জা দিন না প্লিজ। তার চেয়ে ভালো বাসা বাড়িতে বুয়াগিরি করার মানসিক প্রস্তুতি নিন আজ থেকে। এখন দূর হন, আউট। সুরসুর করে বেরিয়ে গেল তারা। বাজেভাবে ফেসে গেছে দুজন। চাকরিও যে আর এখানে থাকবে না ব্যাপারটা বুঝতে পেরে তারা ছুট লাগালো সিনিয়র স্টাফ নার্সের কাছে। তার হাত পায়ে ধরে স্বীকারোক্তি দিয়ে যদি মাপ পাওয়া যায় তবে তিনি ওদের হয়ে কথা বলবেন। নওফিলের থমথমে চেহারাটা দেখতে দেখতে তৌসিফ ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে এগিয়ে এলো। আজকাল সিনেমা ড্রামা দেখছিস নাকি? খাবারের বক্সটা পাশে ছোট্ট সেন্টার টেবিলের উপর রাখতে রাখতে নওফিলকে বলল। নওফিল ধারালো চোখে ওকে দেখতে দেখতে বলে ওঠে, তুই কি চাস আমি তোর গায়ে আবারও হাত তুলি? তুলতে চাইলে তুলবে, তোর সেই ক্ষমতা আছে এখন। আমার মতো দু চারটা পুলিশকে যখন তখন খুন করে গুম করে দেবে, তারপর ওরকম দু চারটা চেষ্টা মেয়েদের বিছানায় ফেলে ঠান্ডা করবে, তাহলেই না ক্ষমতার সদ্য ব্যবহার হবে। ভেতরে ঘেন্নার প্রতিশোধের আগুন থাকলে কি খুন করতে ক্ষমতা লাগে? তোকে খুন করতে চাইলে এতগুলো বছর বাঁচিয়ে রাখতাম না। আর খুন করে গুম করার অভিজ্ঞতা তো তোর আছে, এটা শুধুই তোরই আছে, আমার নাই। তাই তাহলে কিছু করবি না আমাকে? তুই আমাকে ত্রিসীমানায় না থাকলে কিছুই করবো না। আসিস না আমার চোখের সামনে আর। কথাটা যেন শুনতেই পায়নি ইয়াসিফ। তেমন ভাবে বক্সের খাবারগুলো বের করতে প্লেটে তুলতে থাকলো সে, যদিও জানে খাবারগুলো ছুঁয়ে দেখবে না নওফিল, তবুও প্লেটটা তার দিকে বাড়িয়ে দিল। মুসুর ডালের ঝরঝরে পুনা খিচুড়ি, ঝাল ঝাল আলু ভর্তা আর ডিম ভাজা। সকালের নাস্তায় এই মেনু দিদিতির বরাবরই পছন্দের ছিল। প্লেটটার দিকে উত্তপ্ত মেজাজ নিয়ে তাকিয়ে থেকে নওফিল চেঁচিয়ে উঠল নিমিষে, নিহাত বের হ তুই। আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না কিন্তু। কি বলিস? কপট অবাক মুখভঙ্গি আসিফের তাকে বলা। সিনকেট না করতে চাইলে জেনে শুনো কেন তাহলে সেদিন বডিগার্ড নেসনি? সেই কৈফিয়ত চোর তুই কে? আমি তোর বাপ, এই কথা তো আর বলতে পারছি না। আবার বড় ভাই তোর, তা তুই মানিস না, তাই সেটাও বলতে পারবো না। তবে একজন কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে তখন তুই কৈফিয়ত দিতে বাধ্য, যখন তোর অভিভাবক তোর প্রাণ রক্ষার দায়িত্ব প্রশাসনকে জড়ায়। প্রশাসন বলতে দুশ্চরিত্র আর খুনি অফিসার একমাত্র ইয়াসিফ শেখ নয় নিশ্চয়ই? আমার নিরাপত্তার জন্য আমি এমন অমানুষের সহায়তা নেব কি? মুখ সামলে যাত। তুই আরেকবার আমাকে খুনি বললে তোর সুস্থ পাটও সুস্থ থাকবে না বলে দিলাম। বিশাল এক ধাক্কায় দুপা ছিটকে গেল সে। কথাটা বলার পরপর নওফিল দেরি করেনি ইয়াসিফকে ধাক্কাটা দিতে। গনগনি গলায় বলে ওঠে ওকে, 3টা মাস তুই আমার বোনের সঙ্গে খেলেছিস, তারপর ঠিক সেদিন আমার মাইন্ড ডাইভার্ট করতে ম্যারিয়ামের কথা জানালি, যেদিন আমি স্মরণের জন্য দিশেহারা। তুই জানতে আমি সেদিন চাইলেও চট্টগ্রাম ছুটতে পারবো না। আর তারপর যখন ওর কাছে ছুটলাম শুধু পেলাম রক্ত মাখা একটা ছুরি ওর ঘরে, আর মেঝেতে পড়ে থাকা একটা চিরকুট। তোর নিজের লেখা চিরকুট ছিল সেটা, স্রেফ 2টো শব্দ লেখা ছিল তাতে, ফিনিশ হার। ছুরিতে যে রক্ত ছিল সেই রক্তের ডিএনএতে আর আমার ডিএনএ 99% ম্যাচ করছিল। তবুও তুই বলে গিয়েছিস ও নাকি আমার মায়ের সন্তান না, ও আমার বাবার খালা আলিয়ার অবৈধ সন্তান। এই কথাটা আর ওই চিরকুটে কি প্রমাণ করে না কোনো এক স্বার্থে তুই ওকে খুন করিয়েছিস? খুন করে লাশটাও সরিয়ে দিয়েছিস।
না করে না, তুইও স্রেফ এই দুটো বিষয়ের জন্য আমাকে খুনি বলতে পারিস না। ওই মেয়ে একটা ফ্রড। ও তোর নিজের বোন হলে 3টা মাসেও তোর সাথে কেন যোগাযোগ করেনি বল? জিনগতভাবে তোদের বাবা এক, তাই ডিএনএ ম্যাচ করেছে। তার স্ত্রীর কোটও আমি লিখিনি। ও আমাকে ফাঁসাতে চেয়েছে শুধু। আর সামলাতে পারল না নওফিল নিজেকে। ক্যাবিনেটের উপরে থাকা কাচের গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারল ইয়াসিফে লক্ষ্য করে। এক কদমও সরে পড়ার সুযোগ পেল না সে। কপালের কোণে লেগে গ্লাসটা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই সাথে কেটে গেল ইয়াসিফের কপালটাও। বজ্র কণ্ঠে নওফিল হুমকি দিল ওকে। 1 মাস সময় তোর। এর মধ্যে যদি তুই তোর কথা প্রমাণ করতে পারিস, আমি আমার যাবতীয় সব কিছু তোদের 2 ভাইয়ের নামে লিখে দিয়ে চলে যাব। আর না পারলে অর্ধেক প্রপার্টি তো কবজা করেছি, বাকি অর্ধেক করে নেওয়ার জন্য ফাঁদ তৈরি করতে সময় নেব না। শেখ বাড়ি থেকে বের করে দেবো তোর পুরো পরিবারকে। অলরাইট। কপালে রক্তটুকু মুছল না ইয়াসিফ। গমগমে কণ্ঠে বল, যে কাজ গোটা 4 বছর করিনি এবার তা করব। মারিয়াম নামের ওই ক্রিমিনালকে খুঁজে তোর সামনে আনবই। তারপর দেখবো তোর জবান এক থাকে কিনা। কথাগুলো বলে বেরিয়ে যেতে উদ্যত হলো ইয়াসিফ। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তখন জাকির শেখ বেরিয়ে এলেন আড়াল থেকে। ইয়াসিফ চাচার মুখোমুখি হতে নওফিল ক্ষিপ্ত গলায় বলল জাকিরকে, ওকে আমার ধারে কাছে আসতে দেবেন না, নয়তো বহু বছর পর আবারও শেখ বাড়িতে ভাই ভাইকে হত্যার ইতিহাসটা পুনরাবৃত্তি হবে বলেছিলাম। আচ্ছা তাই? তিরস্কারের সঙ্গে তাকান ইয়াসিফ। তারপর এগিয়ে এলো পুনরায় নওফিলের কাছে ব্যঙ্গাত্মক বলা, তোর ওই খাইজটা শো করল বোনকে খুন না করে খুনি হয়ে গিয়েছে। সেই তকমাটা গায়ে বাস্তবে সেটে নেব, না হয় তোকে কবরে পাঠিয়ে। থামবি তোরা অমানুষের দল। হুঙ্কার দিয়ে উঠলেন জাকির শেখ। জাকির সাহেবের গর্জনে 2 ভাই নীরব বনেই চোখে চোখে ক্রোধের স্ফুলিঙ্গি ছোটালো। ইয়াসিফ আর দাঁড়ালো না। তারপর কেবিন থেকে হনহনিয়ে বেরিয়ে যেতে জাকির সাহেব ছেলের উপর চড়ো হলেন। নিজেকে সংযত কর বলছি। বাপ দাদার মতো নিরীশংস হোস না। মানুষ মরে গিয়েও বেঁচে থাকে তখনই যখন অন্য মানুষের মুখে তাকে নিয়ে স্মৃতিবাণী শোনা চায়। এমন কিছু না হতে পারলেও অন্তত খারাপ হোস না। জবাবের বদলে থমথমে মুখে চুপটি করে বসে রইল নওফিল। জাকির সাহেব কতক্ষণ তাকিয়ে রইলেন ছেলের সুন্দর মুখ পানে, যেখানে সদ্য বেশ কিছুটা কাটা ছেঁড়া তৈরি হয়েছে, যা দেখতে একদমই ভালো লাগছে না তার। শেষবার দেখা জাইনের সেই হিংস্র মুখটার কথা মনে করিয়ে দিচ্ছে তাকে, যেদিন 4 বছরের ছেলেকে চুরি করতে এসে পুলিশের মুখোমুখি হতে হয়েছিল জাইনকে। সেই সময় জাকির সাহেব দেখেছিলেন পৃথিবীর সব থেকে সুন্দর তার ছোট্ট ভাইয়ের মুখে ছোট ছোট এমন বহু কাটা ছেঁড়ার দাগ, যা ছিল তার নৃশংসতার চিহ্ন। তাছাড়া সেও যে ছিল বক্সিং চ্যাম্পিয়ন। নওফিল নিজের বাবার আর কোনো বৈশিষ্ট্য অর্জন না করলো এই গুণটি কবে আর কিভাবে যেন নিজের মাঝে আয়ত্ত করে নিয়েছিল ভার্সিটির সময়কাল থেকে। তাকে জানতেও দেয়নি কখনো, কারণ তিনি জানলে ছেলেকে এই শখ পূরণ করতে থেকেও দূরে রাখার চেষ্টা করতেন কিনা। জাইনের কোনো দোষ গুণ তিনি দেখতে চান না নওফিলের মাঝে, কিন্তু গত 4 বছরে জাইনের সুন্দর মুখের আড়ালে থাকা বিধ্বংসী সেই রূপটাও যেন হঠাৎই দেখতে পান তিনি ওর মধ্যে। কখনো জাইনের মতো শক্তিশালী মেজাজি কূটকৌশলী, আবার সহসায় আহত বাঘের মতো গর্জে উঠতে দেখেন ওকে, যেমনটা ছেলেকে বুকে থেকে ছিনিয়ে নেওয়ার সময় চাপা ক্রোধ আর যন্ত্রণায় হুঙ্কার দিয়ে উঠেছিল জাইন। আচ্ছা, এমনই এক যন্ত্রণা আর রাগ কি বুকের ভেতর বই বেড়াচ্ছে নওফিলও? প্রশ্নটা আপনি থেকেই জাকিরের ঠোঁটে এসেও তা উচ্চারণের পূর্বে দমিয়ে নিলেন তিনি। ছেলেটার না পাওয়ার জীবনে পরম পাওয়া ছিল ওই মেয়েটি, যে ছিল দুঃসাহসী প্রতিবাদী অথচ বোকা, যাকে নিজের বোকামির খেসারত দিতে হলো চিরতরে ওর জীবন থেকে বিদায় নিয়ে। শেখ পরিবারের মানুষগুলোর অতীত কেন এত দীর্ঘশ্বাসের হয়? কেন সে অতীতে এক চিলতে সুখের রেশ নেই তাদের? খিচুড়ির প্লেটটা সেন্টার টেবিল থেকে তুলে ছেলের কাছে এসে বসলেন জাকির। লোকমা তৈরি করতে করতে নফিলকে জানালেন,
সারা রাত নিজের ডিউটি করে সকালে বাড়ি গিয়ে রেস্ট না নিয়ে আগে তোর কাছে এসেছিল ও নাস্তা নিয়ে। কথাটা শুনে কোনো ভাবান্তর ঘটল না নওফিলের। আগের মতোই পাথর মুখে বসে রইল। তা দেখে জাকির সাহেব বলেন, নিজেদের মাঝে শত্রুতা করা চরম বোকামি জাত। তাতে বাইরের শত্রুরা খুব সহজেই ভেতরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আপনি আশা করেন কিভাবে আমাদের মধ্যে আগের সেই মধুর সম্পর্কটা থাকবে? মাহতাব শেখের বিশাল এক প্রপার্টির মালিক যবে থেকে হয়েছি তবে থেকে এই শত্রুতা বাড়ায়নি আপনার মেজ ভাইয়ের পরিবার। বলুন। প্রলম্বিত শ্বাস ফেলে জাকির সাহেব লোকমা তুলে ধরলেন ওর মুখের সামনে। বিনা সংকোচেই তা মুখে পুরো নওফিল। তখন বললেন জাকির, তোরও উচিত হয়নি ওদের দুই ভাইকে বঞ্চিত করার। বঞ্চিত করেছি? ফ্রিকুচকে চোখ ছোট ছোট করে তাকালো নওফিল। আমার প্রাপ্য যতটুকু আমি কি সেটাই বুঝে নেইনি? ওদের বাপ একটা আর আমার বাপ দুইটা। আমি আমার দুজন বাপের সম্পদের অংশীদার, তাই না? স্বাভাবিকভাবেই সেটা ওদের দুজনের তুলনায় বেশি। তাহলে কিভাবে বঞ্চিত করলাম? থমকে গেলেন জাকির সাহেব। নওফিলের অনড় দৃষ্টিতে চোখ রাখে। দুজনের মাঝে নীরবতাটুকু কাটতে সময় লাগলো কিছুটা। আচমকা পরিবর্তন হওয়া বিমূঢ় অভিব্যক্তি সামলে নিয়ে তিনি পুনরায় নওফিলের মুখে গ্রাস তুলে দিতে দিতে বললেন, আমার কেবল মায়ের সম্পদের অংশ ছাড়া আর কোনো সম্পদ প্রাপ্য নেই জাত। তুই যেটা তোর দাদার কাছ থেকে আদায় করেছিস তা আমি অন্যায় বলবো। তাচ্ছিল্যের সঙ্গে অদ্ভুত এক শব্দ করলো নওফিল মুখের ভেতর। জাকির সাহেবের কথাটা যেন মূল্যায়ন করছে না সে, সেটাই যেন বোঝালো তাকে বলা। শেখ বংশের প্রথম উত্তরাধিকার আপনি, তারপর আসবে জাহিদ আর জারিন শেখের কথা। আপনি আপনার প্রাপ্য এতটা কাল ছেড়ে দিয়ে এসেছেন, সেটা আপনার উদারতা। আমিও আপনার মতোই উদার হতাম যদি না আমার জীবনের মোড় বদলাতো। মাহতাব শেখের কাছ থেকে আপনি যতখানি বঞ্চিত হয়েছেন, আমি নওফিল শেখ তার চেয়েও বেশি আদায় করে নেব। তোকে আমি অন্যায় করতে শেখাইনি জাত। এই পর্যায়ে কঠোর স্বরে বলে উঠলেন জাকির, তুই শরণকে নিজের ওই 12তলা অ্যাপার্টমেন্টে লিখে দিয়েছিস, তা নিয়ে আমি কোনো সাউন্ড করিনি, তোর দাদাকেও করতে দেইনি। কিন্তু যা কিছু সমান ভাগের অধিকার মিহাত নিহাত ওদের আছে, তা তুই একা ভোগ করতে পারিস না। আল্লাহর অসন্তুষ্টির কারণ হোস না কিন্তু। গ্লাস ভেঙে ফেলায় পানির জগে সরাসরি ঠোঁট বাঁধিয়ে চুমুক দিল নওফিল। গলা ভিজিয়ে নিয়ে তারপরে রয়েছে একই উত্তর দিল সে, আমার অধিকার যতটুকু আমি ততটুকুই আদায় করবই। তাছাড়া শেখ বাড়ির প্রতি কোনো দাবি তো আমি করছি না। আমার মায়ের বাংলো বাড়িতেই আমি কাটাবো আমার শেষ দিনগুলো। আমার দাবি থাকবে ওই বাড়ি বাদেই। ছেলের জেদি সুর জাকির সাহেবকে প্রচন্ড চিন্তিত করে তোলা। ইতিমধ্যে ইয়াসিফদের সাথে সম্পর্কের অবনতি ঘটে গেছে। যাও বা চেষ্টা করছেন তিনি তিন ভাইয়ের সম্পর্কটা স্বাভাবিক করার, কিন্তু নওফিলের কর্মকাণ্ডে একদিন সত্যি হয়তোবা পুনরায় খুনোখুনি বেঁধে যাবে ভাইয়ে ভাইয়ে। তাতে তো এলোমেলো হয়ে থাকা ছেলেটার এই জীবন আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যে নিজের কাছেও তিনি চরমভাবে হেরে যাবেন। বাবা মায়ের কাছ থেকে আলাদা করলেন তিনি, যে ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য নিজের গোটা জীবনের সুখকে বিসর্জন দিলেন সে এই ছেলের এমন বিগ্রাণ পরিণতি ঘটলে পরকালে স্নেহের ছোট ভাইয়ের কাছে কি বা জবাব দিবেন তিনি? আর কত কঠিন হবেন তিনি ওর সঙ্গে। কঠিন হতে হতে আজ বহু দূরত্ব তাদের মাঝে। তারপরও কি পারলেন তিনি নওফিলকে ভালো রাখতে? নওফিলও বোধহয় বুঝিল জাকির সাহেবের স্তম্ভীভূত মুখখানি দেখে তার বোনের অবস্থাটা, কিন্তু তাতে সে নিজের সিদ্ধান্ত থেকে এক বিন্দুও চলল না। বলল তাকে, আপনি ফ্যামিলি বিজনেসের টেনশন রেখে দলের প্রতি কনসেন্ট্রেট করুন তো, আর রাত হলে আরামের ঘুম দেবেন। এত ভাবতে কে বলেছে আপনাকে? ভাবনা ছাড়া রেখেছিস কবে আমাকে? ধমকে উঠলেন জাকির। খাবারের প্লেট নামিয়ে রেখে কড়া কঞ্চে বলেন, ইচ্ছাকৃত নিজের উপর অ্যাটাক এনেছিস সেদিন। ইচ্ছাকৃত সেদিন রাতে পুলিশ প্রোটেকশন না নিয়ে একা গিয়েছিলি গ্রামের ওদিকে। তুই জানতি কেবলমাত্র ব্যবসায়িক শত্রুতার জেরে তোকে সুযোগ পেলেই যখন তখন কিডন্যাপের চেষ্টা করবে একটা দল। তারপরে বিপদ ডেকে আনলি কি জন্য ভেবেছিস তা কি আমি বুঝিনি? শরণকে টেনে নিয়ে আমার পরিকল্পনায় নিজের জীবনের ঝুঁকি নেওয়াটাই কত বড়
নির্বোধের মতো কাজ, তা নিশ্চয় বুঝেছিস। ও তো পাখি ইশারা করলেন শেষ কথায়, তারপর ঠান্ডা গলায় বলে, ওকে আর নিজের সাথে না জড়ানোই পরামর্শ দিব। যদি ওর ভালোর চাস, ভাবিস না দাদার বিশাল সম্পদের বিশাল এক অংশ পেয়ে গিয়েছিস বলে তার মতের উপর দিয়ে চালাতে পারবি। মিহাত আর নিহাত তার সঙ্গে গোয়ার তুমি করার ফল পেয়েছ সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে। আদরের নাতে ওরাও, তাও তোদের দাদা ছাড়া দেয়নি। সে কোনোদিন কাউকে ছাড় দেয় না, কথাটা মনে রাখিস। 4 বছর আগের হিসাব আলাদা মন্ত্রী সাহেব। সাবলীল কণ্ঠেই বলতে থাকলো নফেল। তখন আমি ক্ষমতাহীন, অর্থহীন, বুদ্ধিহীন, উপায়হীন ছিলাম। চিনতে পারেননি সবার প্রকৃত রূপ। যেদিন থেকে চিনেছি সেদিন থেকেই ধীরে ধীরে আখের গোছাতে শুরু করেছি আগে, তারপর নিজেও পাল্টেছি। ওই ভয় এখন আর আমাকে দেখিয়ে লাভ নেই। শশ স্থানে দুজন থমকানো মুখে বসে রইল একই বিষয়বস্তু ঘিরে, যে তারা ভাবনাগ্রস্ত তা দুজনেই জানে। একটা সময় পর জাকির সাহেব ঠান্ডা স্বরে বললেন, শরণকে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, ওখানেই ওর ভালো থাকতো। চেয়েছিলাম তো, কিন্তু পারিনি। নিজের মায়ের পরিচয়টুকুই যেখানে আর জানতে চাইলো না, সেখানে কিভাবে পাঠাতাম? মিস জেরিনকেও জানাতে পারতি, যাতে তার কাছে ঘৃণিত হই। যন্ত্রণা দগ্ধ কণ্ঠে প্রশ্নটা করলো যেন নফেল। ওর চোখে চাইলেন জাকির সাহেব, মায়ায় পরিপূর্ণ চোখ দুটোই। কত কিছু হারানোর কান্না ছেলেটার, কিন্তু আজ অবধি ওকে কাঁদতে দেখলেন না তিনি। তাছাড়া সত্যিই তো জেরিন যখন জানবেন দিদির কথা, তখন তো সবটা জানাবেন তিনি। শেখ পরিবারের মানুষগুলো কিভাবে তার সন্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল একটা সময়। যে নওফিলকে নিজ সন্তানই ভাবেন জেরিন, সেই নওফিলই তার মেয়ের থেকে সংসারে সুখ কেড়ে নিয়েছে। একে তিনি সহ্য করতে পারবেন, নাকি তার চোখে ঘৃণা জন্মালে নওফিলই তা সহ্য করতে পারবে? ওই বা আর কত আপনজন হারাবে? তার চেয়ে বরং দিদি যেদিন মায়ের কথা জানতে চাইবে, সেদিনই না হয় জেরিন জানবে মেয়ের কথা। নওফিলের মুখটা দেখতে দেখতেই জাকির সাহেবের মাঝে আচমকা কি একটা ভাবনা উদয় হলো, আর তা দিদিকে কেন্দ্র করে জিজ্ঞেস করলো নওফিলকে, যদি শরণ তোর দাদা দাদির সামনে পড়ে তখন কি সামলাতে পারবি তাদের? সেদিনের মতো শরণকে টেনে হিচড়ে যদি বাড়ি থেকে বের করে দেয় তারা, এবার ঠেকাতে পারবি? লম্বা মুখটার টান টান চোয়াল নওফিলের শক্ত হয়ে উঠল অতীতের দিনটার কথা মানুষ পটে আসতে। হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার মতোই পরিস্থিতিতে ফেলা হয়েছিল সেদিন আমাকে। আজ আমি অনায়াসেই পারি যে কাউকে নিমিষেই নিজের পাতা জলে পেঁচাতে। তার প্রমাণ কি পাননি মাহতাব শেখের সম্পত্তি বাগিয়ে নেওয়ার কৌশল দেখে? মুভ অন করতে পারিস না চাঁদ? হঠাৎ ভীষণ কোমল গলায় বলে উঠলেন জাকির। কে ভুলে পরিবারের পছন্দই কারো সাথে সুখে জীবনটা কাটা বাপ। এমন আদরে সুরে শেষ কবে কথা বলছেন তিনি? তা নিজেও মনে করতে পারলেন না। ছেলের কথাবার্তা ভাবনা চিন্তা দেখে তিনি ভবিষ্যতে ভয়াবহ বিপদের আভাস পাচ্ছেন যে। নওফিল অবশ্য এতক্ষণে মুচকি হাসলো জাকির সাহেবের কথার ভঙ্গিমা বদলে যেতে দেখে, আর সেই হাসি দেখেই বুঝলেন জাকির ছেলেটা সেই স্কুল পড়ুয়া কিশোর আর নেই, যে তার সব শাসন বারণ মুখ বুঝে মেনে নিত অনায়াসে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমি ওকে গ্রহণ করতে পারিনি পুত্রবধূ হিসাবে, এই কথা ভুল। আমি শুধু চেয়েছিলাম ও ওর গোপন অভিসন্ধি ছুঁড়ে ফেলে নির্যাতার একটা সংসার দিক তোকে, তাই নানানভাবে ওকে সাবধান করতাম। কিন্তু তুই কি ঘটাতে চাইছিস চাঁদ? সত্যি করে বল। শেষে শক্ত গলায় আদেশ দিলেন ছেলেকে। আসল প্রশ্নটা এতক্ষণে করলেন, ভনিতা না করে বল। আপনাদের কাদের সিদ্দিকের ছেলেটার নাম যেন কি? তার নাম জেনে তোর কি কাজ? ভয় নেই, তার সাথে গোলমাল করতে যাব না। গোলমাল করতে যাব না মানে কি? গোলমালের কথা আসছে কেন? ছেলের মতিগতি আন্দাজ করতে পারছেন তিনি কিছুটা, কারণ গোলমাল শব্দটা উচ্চারণ করেছে মানেই গোলমাল বাঁধানোর পরিকল্পনা চলছে ছেলের মগজে। ওর নামটা কি বলো আগে। রাফি। ও কি করে? আমার মতো বড় বিজনেস সামলায় নাকি নেতা বনে গেছে? ওর এত সিকিউরিটি কিসের? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তোর কোনো
পাকা ধানে মই দিয়েছ। শরণকে নিজের সিকিউরিটির দায়িত্ব নিচ্ছে শুনলাম। ওর থেকে বেশি সিকিউরিটিকে আমার দরকার না। মনে মনে একচোট হেসে নিলেন জাকির সাহেব। তবে তিনি সংবাদটায় খুশি হলেন না। হয়তো বাইরের মানুষ সেভাবে দিদিটিকে চেনে না নওফিলের প্রাক্তন স্ত্রী হিসেবে, কিন্তু ছিল তো একটা সময় শেখ বাড়িরই বউ। আর শেখ বাড়ির বউ কিনা অন্য মন্ত্রীর ছেলে পেলের নিরাপত্তার দায়িত্বে চাকরি করবে? তুই তো এখন কি তার জন্য রাফিকে ট্রেড করবি? তুই কি গুন্ডা মাস্তান? একটু চোখে তাকালো নওফিল তার দিকে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তারপরেও হেয়ালি করছেন কেন? আমি তোর অন্তর্যামী না। গাম্ভীর্যের সঙ্গে বললেন তিনি। তখন আবারও সে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল জাকির সাহেবের দিকে। জাকির সাহেব বলল, ওকে যদি সরকার ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করে, সেই ভিআইপি হব কেবল আমি। আপনাকে সেই ব্যবস্থা করতে হবে ও জয়েন করার পূর্বেই। তারপর তোর দাদা জানলে কি হবে? যা আমি হব তাই হবে। আপনাকে আজ এই কথাটা ক্লিয়ার করছি। সেদিন আপনারা চেয়েছেন বলে কেউ ছাড়েনি। আমি চেয়েছি ওর সঙ্গে বিচ্ছেদটা হোক, তাই হয়েছে। ক্ষমতা, অর্থ আর সুযোগ সেদিন আমার ছিল না বলে সবকিছু মুখ বুঝে দেখে গিয়েছি, আর অপেক্ষা করে গিয়েছি সবকিছুই অর্জন করার। কোনো জবাব দিলেন না। আর জাকির সাহেব বিছানা ছেড়ে উঠে পড়লেন আর বললেন, ওকে রেডি হ, বের হবে কিছুক্ষণের মধ্যেই। আমার জবাব পাইনি কিন্তু। ব্লেজার স্যুটের পকেট থেকে টিস্যু বের করে তিনি চশমা মোছায় মনোযোগ দিলে। নির্বিকার ভাবে নওফিল ধৈর্য নিয়ে চেয়ে থাকলো তার দিকে জবাবের আশায়। বেশ সময় নিয়ে জাকির সাহেব চশমা মুছে চোখে পড়লেন, তারপর জবাব দিলেন ছেলেকে। আরো কোনো ঝামেলার পূর্বাভাস পেলে আমি কিন্তু এক মুহূর্তে দেরি করব না শরণকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিতে। কোনোভাবেই আর ওর সাথে যোগাযোগ করতে দেব না তোকে, কথাটা মাথায় থাকে যেন। বলা শেষ করে গটগটিয়ে বেরিয়ে গেলেন তিনি কেবিন থেকে। আর নওফিল তার যাত্রাপথে চেয়ে হাসলে একটু স্বাভাবিক করে বিড়বিড়িয়ে বলল, আমি কি আপনার আর আপনার ছোট ভাইয়ের ছেলে নই আব্বু? যারা স্ত্রীকে ভালোবেসে সবকিছু জলাঞ্জলি দিয়েছিল এক সময়। মাত্র 23 বছর বয়সে জাকির শেখ বিয়ে করেছিলেন এক লাস্যময় অস্ট্রেলিয়ান নারীকে। লিন্ডা তার নাম। পড়াশোনার পাশাপাশি অস্ট্রেলিয়ায় জব খুঁজতে গিয়ে পরিচয় হয়েছিল একাকী জীবন কাটানো লিন্ডার সঙ্গে। তারপর ধীরে ধীরে দুজনের মাঝে প্রণয় পরিণয় ঘটল। সুশীল ও শালীন, মানসিক সম্পন্ন জাকির সরাসরি লিন্ডাকে বিয়ের প্রস্তাব দেন। লিন্ডা যেখানে দিয়েছিল তাকে লিভ ইনে থাকার প্রস্তাব, কিন্তু জাকিরের মতো সরল, সুদর্শন কিন্তু কঠোর পুরুষের প্রস্তাব লিন্ডা গ্রহণ করে নেয় নিঃসংকোচে। ধর্ম নিয়ে দুজনের মাঝেও কোনোরূপ ঝামেলার সৃষ্টি হয়নি। বিয়ের কথাটা জাকির খুবই অনায়াসে বাংলাদেশের সকলের কাছে চেপে যান।